প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র। ট্রাকিয়াল তন্ত্র মানে শ্বসনতন্ত্র। ঘাসফড়িংয়ের ট্রাকিয়া সম্বলিত বিশেষ ধরনের শ্বসনতন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়ে থাকে। আর যদি বলা হয় শ্বসনতন্ত্র কাকে বলে, অনেক সহজ করে আমরা বলতে পারি যে তন্ত্রের মাধ্যমে কোনো প্রাণীর শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাকে শ্বসনতন্ত্র বলে। তো ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্রের অংশগুলো কি কি এখানে আমরা দেখতে পাচ্ছি। এর প্রধান অংশ চারটি: স্পাইরাকল বা শ্বাসজোড়া সংখ্যায় 10 জোড়া, তারপরে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র সংখ্যায় 10 জোড়া, ট্রাকিয়া অসংখ্য, ট্রাকিওল কোষ অসংখ্য, ট্রাকিওল অসংখ্য, মানে অসংখ্য কথাটা লেখা হয়নি, ট্রাকিওলের সংখ্যা অসংখ্য। প্রধানত এই চারটি উপাদান দ্বারা ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র গঠিত। এখন এগুলো কি জিনিস সেগুলোর পরিচয় আমরা একটু পরে আসতেছি। আরেকটা বিষয়, ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রে বায়ুথলি থাকে। বায়ুথলিটাকে প্রধান অংশ হিসেবে অনেক রাইটার দেখাননি, সে কারণে আমরাও দেখাইনি। বায়ুথলি থাকতে পারে। তারপরে ট্রাকিয়ার সাথে ট্রাকিয়াল কাণ্ড বলে 3 জোড়া প্রধান ট্রাকিয়া থাকে, তাদেরকে ট্রাকিয়াল কাণ্ড বলে। অনেকে ট্রাকিয়াল কাণ্ডকেও হাইলাইট করছেন, অনেকে করেননি। তো আমরা নর্মালি যে 4টা প্রধান উপাদান আছে সেগুলোকেই দেখিয়েছি। তোমরা চাইলে লিখতে পারো এর সাথে বায়ুথলি, ট্রাকিয়াল কাণ্ড এগুলো সংশ্লিষ্ট থাকে, লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখন আমরা এখানে একটা চিত্র দেখি। এই চিত্রটা ঘাসফড়িংকে পৃষ্ঠদেশ থেকে লম্বচ্ছেদ করে দেখানো হয়েছে। ঘাসফড়িংয়ের এই চিত্রটাতে এখানে দেখা যাচ্ছে এটা একটা স্পাইরাকল, স্পাইরাকলের পর ট্রাকিয়া, তারপরে হচ্ছে ট্রাকিওল প্রান্তীয় থলি। এই পুরোটা একটা ট্রাকিয়াল তন্ত্র, এটা একটা ট্রাকিয়াল তন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্রের অংশ বিশেষ বলা যায়। তো এই চিত্রটাকেই আমরা একটু পরে উপরে বড় আকারে দেখব। তো এখানে ট্রাকিয়াল তন্ত্রের একাংশ আমরা দেখতে পাচ্ছি, এখানেও ট্রাকিয়াল তন্ত্রের একাংশ দেখতে পাচ্ছি। এই চিত্রটাই উপরে আমরা দেখব। এখানে ঘাসফড়িংয়ের দেহে তাদের মোটামুটি পজিশনটা কীরকম এটা বোঝানোর জন্য দেখানো হয়েছে। এখন আমরা উপরের চিত্রে দেখি যে এই চিত্রটা কীরকম দেখাচ্ছে। এই হচ্ছে ঘাসফড়িংয়ের একটা ট্রাকিয়াল তন্ত্র, যেখানে এটা হচ্ছে স্পাইরাকল, এটা হচ্ছে ট্রাকিয়া, এগুলো ট্রাকিয়ার শাখা। তারপর এটা হচ্ছে ট্রাকিওল কোষ বা প্রান্তীয় কোষ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ট্রাকিওল, পুরোটাই ট্রাকিওল। ট্রাকিওলের শেষ প্রান্তে কতগুলো থলের ন্যায় কাঠামো থাকে, ওদেরকে প্রান্তীয় থলি বলা হয়ে থাকে। প্রান্তীয় থলি এবং ট্রাকিওলের কিছু অংশ জুড়ে এক প্রকার রস থাকে, তাকে ট্রাকিওল রস বলে। এটা হচ্ছে মোটামুটি ট্রাকিয়াল তন্ত্রের একটা গঠন বৈশিষ্ট্য। আরেকটা জিনিস, ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্রের শুরুতে স্পাইরাকল থাকে, আর কোনো স্পাইরাকল অ্যাট্রিয়াম নামক একটি কাঠামোর সাথে সংশ্লিষ্ট থাকে। সকল ট্রাকিয়ার সম্মুখভাগেই স্পাইরাকল থাকে, তবে সকল স্পাইরাকলের সাথেই যে অ্যাট্রিয়াম থাকবে এমনটা না। তো কোনো স্পাইরাকলের পরেই অ্যাট্রিয়াম নামক একটি প্রকোষ্ঠ থাকে, তারপরে ট্রাকিয়া শুরু হয়। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম, শুরুতেই দেখা যাচ্ছে একটা ছিদ্র, এই ছিদ্রটা স্পাইরাকল, এবং স্পাইরাকলের পেছনে ছাঁকনি থাকে। এই ছাঁকনি দ্বারা ধুলাবালু, জীবাণু ইত্যাদি ছাঁকন হয়ে যায়। তারপরে একটা প্রকোষ্ঠ থাকে, এটাকে বলা হয় অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে একটি কপাটিকা থাকে, যেটা বায়ুর প্রবেশ নিয়ন্ত্রণের সাথে জড়িত থাকে। তো এই কপাটিকার পরেই মূলত ট্রাকিয়া শুরু হয়। আর যে সকল ট্রাকিয়াল তন্ত্রে অ্যাট্রিয়াম থাকে না, সেক্ষেত্রে সরাসরি স্পাইরাকল থেকেই, স্পাইরাকলের পরেই ট্রাকিয়া অবস্থান করে, সেক্ষেত্রে অ্যাট্রিয়াম দেখতে পাওয়া যায় না। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্পাইরাকলের স্ট্রাকচার বা স্পাইরাকলের সাথে অ্যাট্রিয়ামের স্ট্রাকচারটা কীরকম, আর টোটাল ট্রাকিয়াল তন্ত্রের স্ট্রাকচারটা কীরকম। এটা ট্রাকিয়াল তন্ত্রের এই ছবিটা গাজী আজমল স্যারের বইতে অনেক আগের বইতে ছিল, বর্তমানে অনেক জটিল কঠিন চিত্র দেওয়া হয়েছে, এটা আঁকা সম্ভব না। তো আমাদের সিলেবাসে ট্রাকিয়াল তন্ত্রের গঠনটা যদিও গুরুত্বপূর্ণ না, কিন্তু শ্বসন কৌশলটা গুরুত্বপূর্ণ। তবে এটা পুরোটার স্ট্রাকচার এবং মোটামুটি ফাংশনটা জানা না থাকলে পরবর্তীতে শ্বসন কৌশল পড়তে অসুবিধা হবে, তাই আমরা এখানে প্রক্রিয়াটা একটু সংক্ষেপে বলে নিই। আমাদের মনে রাখতে হবে যে ঘাসফড়িংয়ের দেহের প্রথম 4 জোড়া স্পাইরাকল মানে বক্ষ অঞ্চলের 2 জোড়া
আর উদরের প্রথম 2 জোড়া স্পাইরাকল প্রশ্বাসের সাথে জড়িত থাকে। তো প্রশ্বাসের সাথে জড়িত থাকে, প্রশ্বাস কিভাবে ঘটে? তো দেহের পেশিগুলো প্রসারিত হলে ঘাসফড়িংয়ের দেহ প্রসারিত হয়। তার ফলে ট্রাকিয়ার উপরে একটা বহির্মুখী টান পড়ে। এই টানের ফলে ট্রাকিয়ার ব্যাস বেড়ে যায় প্রশ্বাসের সময়। তো ব্যাস বেড়ে গেলে ট্রাকিয়ার ভেতরের আয়তনও বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে ভেতরে বায়ুর চাপও কমে যায়। এর ফলে বাহ্যিক পরিবেশ থেকে উচ্চচাপ বিশিষ্ট বাতাস বা বায়ু ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিয়ার ভেতরে প্রবেশ করে। তারপরে সেই বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, ফলে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় শাখা ট্রাকিয়া পাড়ি দিয়ে প্রান্তীয় কোষ পর্যন্ত বা ট্রাকিওল কোষ পর্যন্ত চলে আসে। তারপর ট্রাকিওলে যেহেতু অক্সিজেন কম থাকে আর এই পাশে অক্সিজেন বেশি থাকে, তাই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া ট্রাকিওল পর্যন্ত আসে। ট্রাকিওল রস বা প্রান্তীয় থলির রসে বা ট্রাকিওল রসে অক্সিজেন কম থাকে, তাই এখান থেকে উচ্চচাপ বিশিষ্ট অক্সিজেন বা উচ্চ ঘনত্বের অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় প্রান্তীয় থলিতে চলে আসে, ট্রাকিওল রসের সাথে মিশ্রিত হয়। এই অক্সিজেন মিশ্রিত বা অক্সিজেন সম্বলিত ট্রাকিওল রস এই প্রান্তীয় থলি থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে? দেহকোষে প্রবেশ করে। তার মানে দেহকোষে এখন অক্সিজেন প্রবেশ করলো। অক্সিজেন প্রবেশ করলে কোষীয় জারণ ঘটে। কোষীয় জারণের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার ট্রাকিওল রসের সাথে এসে প্রান্তীয় থলিতে প্রবেশ করে। এবার নিঃশ্বাস প্রক্রিয়া শুরু হবে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এখানে বেশি, এখানে কম, ফলে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ট্রাকিওলে আসবে। তারপরে একই প্রক্রিয়াতে শাখা ট্রাকিয়া, তারপরে ট্রাকিয়াতে আসবে। আবার ট্রাকিয়াতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাহ্যিক পরিবেশের থেকে বেশি, তার ফলে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যেতে পারত। তবে এখানে একটা ঘটনা ঘটে, দেহের পেশিগুলো শিথিল হয়ে যায়। শিথিল হওয়ার ফলে একটা চাপ তৈরি হয় ট্রাকিয়ার উপরে, ফলে ট্রাকিয়ার ব্যাস কমে যায়, ফলে ট্রাকিয়ার আয়তনও কমে যায়, ফলে ট্রাকিয়ার ভেতরে বায়ুর চাপ বেড়ে যায়। তাই উচ্চ চাপ বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু তখন স্পাইরাকল পথে উদরের শেষ 6 জোড়া স্পাইরাকল দিয়ে সজোরে বাইরে নির্গত হয়। এভাবে কি হয়? নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়। এটাই হচ্ছে মোটামুটি প্রক্রিয়া। চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এখন আমরা এটার একটা ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম দেখব। শ্বসন কৌশলটা তোমরা এভাবে পরীক্ষার খাতে উপস্থাপন করতে পারো যদি এভাবে চেয়ে থাকে। আমি ভিডিও স্ক্রিনে এটা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি পুরোটা। এরপরে আমরা এটা কাছাকাছি এসে দেখার চেষ্টা করব। শ্বসন কৌশল আমরা কি বলতে পারি? বায়ুমণ্ডল থেকে উচ্চ ঘনত্বের অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় এবং পেশির ক্রিয়া কৌশলের কারণে শ্বাসরন্ধ্র হয়ে ট্রাকিয়ার অভ্যন্তরে প্রবেশ করে এবং অক্সিজেনের ঘনত্বের তারতম্যের কারণে একসময় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল কোষ পাড়ি দিয়ে ট্রাকিওল হয়ে প্রান্তীয় থলির রসের সাথে মিশ্রিত হয় এবং সেই রস দেহকোষে প্রবেশ করে অক্সিজেন সহ। কোষীয় জারণ ঘটে এবং কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন ঘটে এই জারণের ফলে, অন্তঃশ্বসনের ফলে। এবং এই কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিওল রসের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড প্রান্তীয় থলিতে আসে, ব্যাপন প্রক্রিয়ায় না, প্রান্তীয় থলিতে আসে ট্রাকিওল রসের মাধ্যমে। এই কার্বন ডাইঅক্সাইড প্রান্তীয় থলিতে আসে, তারপর প্রান্তীয় থলির ট্রাকিওল রস থেকে ব্যাপন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ট্রাকিওলে আসে, তারপরে ট্রাকিওল কোষ পাড়ি দিয়ে ট্রাকিয়াতে আসে। আর ট্রাকিয়া যখন দেহের পেশি কোষগুলোর বা পেশির শিথিলতার কারণে ট্রাকিয়ার আয়তন কমে যায়, তখন কার্বন ডাইঅক্সাইডে যুক্ত উচ্চচাপ বিশিষ্ট বায়ু শ্বাসরন্ধ্র পথে বা স্পাইরাকল পথে বায়ুমণ্ডলে নির্গত হয়। আবার বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গৃহীত হয়। এই প্রক্রিয়াটি চলতে থাকে। তো তোমরা এই জিনিসটা বুঝে নিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবা। গাজী আজমল স্যারের বই থেকে পড়লে হবে, ডক্টর আব্দুল আলিম অথবা কাজল ব্রাদার্সের বইয়ের সহযোগিতাও এখানে নেওয়া হয়েছে। তোমরা সেই বইগুলো ফলো করতে পারো। তো আজকে লেকচার এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।